প্রতি মাসে ৩,০০০ টাকা? হ্যাঁ, একদম সত্যি। আসন্ন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এটি হল প্রতিশ্রুত মাসিক অনুদান। রাজ্যের অসংখ্য নিম্ন ও মধ্যবিত্ত আয়ের পরিবারের জন্য এই অঙ্কটা যে একটা বড়সড় পরিবর্তনের সূচনা করতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই সুবিধা পাওয়ার পথটা যতটা সহজ মনে হচ্ছে ততটা কি সত্যিই? আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা আসন্ন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সমস্ত নিয়মকানুন এবং শর্তাবলী খুব সহজে ধাপে ধাপে ডিকোড করব। বিশেষ করে ব্যাংকের সাথে আধার লিঙ্কিং বা ডিবিটির যে প্রযুক্তিগত জটিলতা নিয়ে চারদিকে এত কথা হচ্ছে, সেটা আজ একদম জলের মতো পরিষ্কার করে নেওয়াই হলো আমাদের মূল লক্ষ্য। চলুন এক নজরে দেখিনি আজ আমরা ঠিক কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে প্রকল্পের রূপরেখা, তারপর যোগ্যতা ও নথিপত্র, বাধ্যতামূলক ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, মাই আধার পোর্টালে স্ট্যাটাস চেক করার পদ্ধতি এবং সবশেষে সমস্যার সমাধান। প্রথমেই আসা যাক প্রথম ভাগে, প্রকল্পের রূপরেখা। অন্নপূর্ণা ভাণ্ডার ২০২৬ উদ্যোগ, যা মূলত পশ্চিমবঙ্গে বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্থলাভিষিক্ত হতে চলেছে। এই বিশাল উদ্যোগটি চালু করার জন্য রাজ্য সরকার ২০২৬ সালের ১ জুনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মূল উদ্দেশ্যই হল নিম্ন এবং মধ্যম আয়ের পরিবারের নারীদের আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর করে তোলা। যেহেতু ১ জুনের একটা নির্দিষ্ট ডেডলাইন রয়েছে, তাই আবেদনকারীদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি এখন থেকেই সেরে রাখাটা অত্যন্ত জরুরি। এবার আসা যাক দ্বিতীয় ভাগে, যোগ্যতা এবং নথিপত্র। কারা পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা? এখানকার শর্তগুলো কিন্তু একদম নির্দিষ্ট। আবেদনকারীকে অবশ্যই নারী হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, যার বয়স ২৫ বছরের বেশি। পরিবারটিকে নিম্ন আয়ভুক্ত বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীর হতে হবে এবং একটি বৈধ রেশন কার্ড থাকাটা বাধ্যতামূলক। তবে হ্যাঁ, কোনো স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কিন্তু এই প্রকল্পের আওতায় পড়বেন না। সফলভাবে আবেদন করার জন্য বেশ কিছু দরকারি নথিপত্র হাতের কাছে রাখতেই হবে। যেমন ধরুন আধার কার্ড, ভোটার আইডি, বাসস্থানের প্রমাণপত্র, রেশন কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের পাসবই বা স্টেটমেন্ট। এর পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া ইনকাম সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ছবিও লাগবে। মাথায় রাখতে হবে, এর মধ্যে একটা ডকুমেন্টও যদি বাদ পড়ে তবে আবেদন প্রক্রিয়া কিন্তু অযথা দেরি হয়ে যেতে পারে। এবার তৃতীয় ভাগ, বাধ্যতামূলক ডিবিটি। এই প্রযুক্তিগত ধাপটাই হল গোটা প্রক্রিয়ার মেরুদণ্ড। প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বিষয়টা আসলে কি? একদম সহজ কথায় বলতে গেলে এটি এমন একটা স্বয়ংক্রিয় পদ্ধতি যার মাধ্যমে সরকারি অনুদানের টাকা সরাসরি সুবিধাভোগীর আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। এর ফলে মাঝপথে টাকা গায়েব হওয়া বা দেরি হওয়ার কোনো সুযোগই থাকে না। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আধারের সাথে ব্যাংকের এই লিঙ্কিং ছাড়া ১ টাকাও অ্যাকাউন্টে আসবে না। আগেকার দিনে ফর্মের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আর আইএফএসসি কোড হাতে লিখতে হতো। একটা সংখ্যা এদিক ওদিক হলেই ব্যাস, টাকা ঢোকা বন্ধ। কিন্তু নতুন ডিবিটি পদ্ধতিতে পেমেন্ট সম্পূর্ণভাবে আধার নম্বরের মাধ্যমে সরাসরি অ্যাক্টিভ ব্যাংকে চলে যায়। লক্ষ লক্ষ মানুষের পেমেন্ট একসঙ্গে নিখুঁতভাবে এবং দ্রুত পরিচালনা করার জন্যই এই ডিবিটি লিঙ্কিং এখন একদম বাধ্যতামূলক করা হয়েছে। ৪ নম্বর ভাগ, কিভাবে ব্যাংক সিডিং স্ট্যাটাস চেক করা যায়। তথ্য তো অনেক হলো, এবার চলুন সরাসরি দেখে নেওয়া যাক মাই আধার পোর্টালে কাজটা কিভাবে করতে হবে। অনেকেই হয়তো স্ট্যাটাস চেক করার জন্য এনপিসিআই পোর্টালে যাওয়ার কথা ভাবছেন, কারণ ওটাই প্রধান জায়গা। কিন্তু বর্তমানে সার্ভারের সমস্যার কারণে সেটা ঠিকমতো কাজ করছে না। তাই এই মুহূর্তে স্ট্যাটাস চেক করার জন্য মাই আধার পোর্টালটি হল সবচেয়ে ভালো এবং নির্ভরযোগ্য বিকল্প। লগইন করা ধাপগুলো কিন্তু বেশ সহজ। প্রথমে ব্রাউজারে মাই আধার লিখে সার্চ করে অফিসিয়াল লগইন পেজে যেতে হবে। সেখানে আবেদনকারীর সঠিক আধার নম্বরটা দিয়ে স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটা হুবহু টাইপ করতে হবে। এরপর আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, সেটা বসালেই কাজ শেষ। একটা কথা মাথায় রাখতে হবে, আধারের সাথে একটা সচল মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা এখানে মাস্ট। লগইন হওয়ার পর মূল ড্যাশবোর্ডটা স্ক্রিনে ভেসে উঠবে। সেখান থেকে একটু খুঁজলেই ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশনটা পাওয়া যাবে।
ওটাতে ক্লিক করলেই একটা নতুন পেজে আধার নম্বরের শেষ 4টে সংখ্যা, লিঙ্ক করা ব্যাংকের নাম এবং স্টেটাসটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা স্পষ্ট দেখা যাবে। এই স্টেটাসটাই হলো সেই অদৃশ্য ডিজিটাল সুতো, যা ঠিক করে দেয় অনুদানের টাকা অ্যাকাউন্টে আসবে কি আসবে না। এবার আসি শেষ ভাগে, সমস্যার সমাধান। পোর্টালে যদি ইনঅ্যাক্টিভ স্ট্যাটাস দেখায় তখন কি করণীয়? স্ট্যাটাসের মানেগুলো বোঝা খুব জরুরি। যদি অ্যাক্টিভ দেখায় তার মানে সব একদম পারফেক্ট, অ্যাকাউন্ট টাকা নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু যদি ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভেটেড দেখায় তার মানে হলো আধারের সাথে হয়তো এমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে আছে যেটা অনেক পুরনো, বন্ধ হয়ে গেছে বা ডরমেন্ট হয়ে পড়ে আছে। আর যদি নট ফাউন্ড দেখায় তবে বুঝতে হবে আধারের সাথে কোনো ব্যাংকেরই কখনো লিঙ্কিং করা হয়নি। তাহলে উপায় কি? স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ বা নট ফাউন্ড দেখালে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আবেদনকারীদের তাদের ব্যবহার করা নতুন এবং সচল ব্যাংক অ্যাকাউন্টটিকে আধারের সাথে লিঙ্ক করতে হবে। এই কাজটা করার জন্য এনপিসিআই পোর্টালেই যেতে হবে। তবে হ্যাঁ, সার্ভার ঠিক হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরতেই হবে। আসল কথা হলো সঠিক অ্যাকাউন্টটা যেন সফলভাবে লিঙ্ক হয় সেটাই নিশ্চিত করতে হবে। আগামী 1 জুনের ডেডলাইন কিন্তু দ্রুত এগিয়ে আসছে। আবেদনকারীদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এবং ব্যাংকের ডিবিটি স্ট্যাটাস কি অনুদান পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত? আজকের এই বিশ্লেষণের মূল উদ্দেশ্যই ছিল এই প্রস্তুতি নিয়ে সবাইকে আগেভাগে সচেতন করা। সময় থাকতে নিজের স্ট্যাটাসটা একবার চেক করে নেওয়াটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কি মনে হয়, প্রস্তুতির এই দৌড়ে সবাই কি এক কদম এগিয়ে থাকলো?